ক্লাস 12 তোমাদের ইনঅর্গানিক পার্টের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পি ব্লক এলিমেন্ট। এটা সম্পর্কে কিছু আমি গুরুত্বপূর্ণ তথ্য বোঝাবো এবং ব্যাখ্যা করব। তোমরা আধুনিক পর্যায় সূত্রে পি ব্লক, এস ব্লক আর ডি ব্লক এবং এফ ব্লক। তা পি ব্লকটা কি? আধুনিক পর্যায় সূত্রের একদম ডান দিকে 13, 14, 15, 16, 17, 18 এই যে 6টা শ্রেণী আছে, এই 6টা শ্রেণীর যে সমস্ত পরমাণুগুলো আছে তাদেরকে আমরা পি ব্লক এলিমেন্ট বলি। এই পি ব্লকের 13 নম্বর শ্রেণীতে প্রথম মৌলটা আছে বোরন, এটা হচ্ছে বোরন পরিবার। 14 নম্বরে কার্বন, এটা হচ্ছে কার্বন পরিবার। আর 15 নম্বরে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এটা হচ্ছে নাইট্রোজেন পরিবার। তোমাদের এই যে পি ব্লকের গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা হচ্ছে নাইট্রোজেন ফ্যামিলি, নাইট্রোজেন পরিবার সম্পর্কে বলবো। প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে যে নাইট্রোজেন ফ্যামিলিতে যে সমস্ত পরমাণুগুলো আছে তাদের বাইরের কক্ষের ইলেকট্রন বিন্যাস NH2 NC3, অর্থাৎ 5টা ইলেকট্রন আছে। এবং এই 5টা ইলেকট্রন থাকার জন্য এদেরকে আমরা যে পর্যায়ে বা সে শ্রেণীতে অন্তর্ভুক্ত করি সেটা হচ্ছে 15 নম্বর শ্রেণী, বা সেটাকে আমরা রোমান হরফে আমেরিকান পদ্ধতিতে 5A, ঠিক আছে, সেইটা বলে থাকি। আচ্ছা, এই যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তার মধ্যে ফসফরাসটা হচ্ছে খুব সক্রিয় পরমাণু বা মৌল, ওই জন্য জলের নিচে রাখা, ওরা বায়ুতে দাহ্য, যে কোনো অক্সিজেন পেলেই জ্বলে ওঠে। এই ফসফরাসকে যে খনিজ রূপে পাওয়া যায় মাটিতে, সেগুলো হচ্ছে ফসফরাইট, Ca3PO4(2), এটা একটা কোশ্চেনে দিয়েছিলাম। তারপর হচ্ছে হাইড্রক্সি অ্যাপাটাইট, Ca3PO4(2), আর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড 3 অণু। তারপর হচ্ছে ফ্লোর অ্যাপাটাইট, যেখানে ক্যালসিয়াম ফ্লোরাইড আছে আর ক্যালসিয়াম ফসফেট আছে। ক্লোরো অ্যাপাটাইট, ক্যালসিয়াম ক্লোরাইড আছে, ক্যালসিয়াম ফসফেট আছে। এছাড়া তোমরা ফসফরাসে আরও অনেক কিছু ব্যবহার বায়োমলিকুলে পড়েছো, ADP, ATP, অ্যাডিনোসিন টাইফসফেট, AMP, অ্যাডিনোসিন মনোফসফেট, সেখানেও এই ফসফেট মূলকে ফসফরাসটা আছে। প্রথমেই তোমাদের এই নাইট্রোজেন পরিবারের যে সমস্ত মৌলগুলো আছে 15 নম্বর শ্রেণীতে, এই সমস্ত মৌলগুলো হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, এরা হচ্ছে অধাতু। অ্যান্টিমনি, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক আর অ্যান্টিমনি হচ্ছে ধাতু গল্প, বিসমাথ হচ্ছে ধাতু। এই সমস্ত মৌলগুলোকে আমরা বলি নিকোটোজেন এবং এদের যৌগগুলোকে আমরা বলি নিকোটাইড, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এই যে 15 নম্বর শ্রেণীতে বিভিন্ন মৌলগুলো আছে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম জানতে গেলে তোমাদেরকে 11-এর একটা চ্যাপ্টার পিরিয়ডিক টেবিল এবং আর একটা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট কেমিক্যাল বন্ডিং সম্পর্কে জানতে হবে। আমরা পর্যায় সারণীতে পড়েছি বাম দিক থেকে ডান দিয়ে গেলে মৌলগুলি পরমাণুর আকার হ্রাস পায়, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। ঠিক সেমনি 15 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আছে সেটা 14 নম্বর থেকে ডান দিকে আছে, তাহলে এই জন্যে 14 নম্বর শ্রেণীগুলি মৌল অপেক্ষা 15 নম্বর শ্রেণীগুলি আকার ছোট। আর কি জানি, শ্রেণী বরাবর যত উপর থেকে নিচে যাওয়া যায় পরমাণুগুলো আকার বৃদ্ধি পায়, ফলে নাইট্রোজেন থেকে ফসফরাসের আকার বড়, ফসফরাস থেকে আর্সেনিকের আকার বড়, এরকমভাবে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তারপর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আমরা এটাও জানি বাম দিক থেকে ডান দিয়ে গেলে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পায়। এই জন্য 14 নম্বর মৌল অপেক্ষা, কার্বন পরিবার অপেক্ষা 15 নম্বর মৌলগুলি তড়িৎ ঋণাত্মকতা বেশি। আবার শ্রেণী বরাবর ওপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, এটাও তোমরা জানো। তারপর আছে ঘনত্ব। ওপর থেকে নিচে গেলে মৌলগুলো ভারী হয়, সেই জন্য এদের ঘনত্ব বৃদ্ধি পায়। তারপর হচ্ছে বহুরূপতা। তোমরা নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ প্রভৃতি মৌলগুলো জানো। তোমরা জানবে যে নাইট্রোজেন হচ্ছে নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস। কারণ এটা একটা ব্যাখ্যা করি, নাইট্রোজেনের সঙ্গে আর একটা নাইট্রোজেন পরমাণু ত্রিবন্ধন, তার মধ্যে একটা সিগমা, 2টো পাই বন্ধন দ্বারা যুক্ত অবস্থায় থাকে এবং এরা আকার ছোট হওয়ার জন্য এদের ভান্ডারাল ফোর্স খুব দুর্বল হয়, ফলে এরা মুক্ত অবস্থায় গ্যাসীয় প্রকৃতির হয় এবং নিষ্ক্রিয় হয় ত্রিবন্ধন থাকার জন্য। কিন্তু ফসফরাস, নাইট্রোজেন থেকে ফসফরাস নিচের দিকে আছে, পরমাণুর আকার বৃদ্ধি পায়।
এদের বহুরূপা ধর্ম দেখা যায়। ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, ঠিক আছে, এদের ক্ষেত্রে সামান্য হলেও বহুরূপা ধর্ম দেখা যায়, কিন্তু বিসমাথে কোনো বহুরূপা ধর্ম দেখা যায় না। সেই জন্য ফসফরাসকে প্রকৃতিতে আমরা লাল ফসফরাস, সাদা ফসফরাস, কালো ফসফরাস, তারপর হচ্ছে বাদামি, বেগুনি, এরকম ফসফরাস রূপে পাই। ঠিক আছে। ক্যাটিনেশন ধর্ম, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা জানো 14 নম্বর শ্রেণীতে যে কার্বন আছে, কার্বন পরিবার, এদের ক্যাটিনেশন ধর্মের জন্য আজকে এই জৈব যৌগের সৃষ্টি। অর্থাৎ কার্বন কার্বন বন্ধন এনার্জি, তার শক্তি অর্থাৎ বন্ড এনথালপি, সেইটার পরিমাণ খুব বেশি হয় কার্বন কার্বনের। ঠিক আছে, যেটাকে বন্ধন বিয়োজন শক্তি বলা হয়। সেই জন্যে কার্বন কার্বনের সঙ্গে ক্যাটিনেশন ধর্ম বেশি হয়। কিন্তু তারপরে দেখো 15 নম্বর শ্রেণীতে আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক। আর নাইট্রোজেনের আকারটা ছোট এবং এদের তড়িৎাত্মকতা বেশি, এবং এদের ক্ষেত্রে বন্ড এনার্জি এনথালপিটা কার্বন অপেক্ষা কম। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে একটু আকার বেশি হওয়ার জন্য এদের ক্ষেত্রে কী হয়, বন্ড এনার্জি এনথালপিটা সামান্য বৃদ্ধি পায়। সেই জন্য নাইট্রোজেনের বহু ক্যাটিনেশন ধর্ম দেখা যায় না। নাইট্রোজেন এরকম একটা যৌগ তৈরি করে হাইড্রোজয়িক অ্যাসিড HN3, যেখানে নাইট্রোজেন 3টে পরমাণু আছে। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে কী হচ্ছে, ক্যাটিনেশন ধর্ম দেখা যায়। সেই জন্যই ফসফরাসের ক্ষেত্রে আমরা চতুস্তলক আকারে P4 ক্লাসটা দেখতে পাই। PP বন্ধনগুলো হয়, সমযোজী বন্ধনগুলো, ক্যাটিনেশন ধর্ম দেখা যায়। আর্সেনিকেরও দেখা যায়, অ্যান্টিমনিও দেখা যায়, কিন্তু বিসমাথের ক্ষেত্রে দেখা যায় না। ঠিক আছে, এটা একটা পয়েন্ট হলো। এবার হচ্ছে ধাতব ধর্ম, তড়িৎ ধনাত্মকতা। আমরা জানি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে মেটালিক ক্যারেক্টার হ্রাস পায়, ডিক্রিজ হয়, অর্থাৎ ধাতব ধর্ম হ্রাস পায়। ঠিক সেমনি শ্রেণী বরাবর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। সেই জন্য নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এই যে নিকোটোজেন মৌলগুলো, তার মধ্যে বিসমাথের ধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে, এটা তোমরা জানলে। প্লাস সেখান থেকে ইলেকট্রো পজিটিভ ধর্ম, যা তড়িৎ ধর্ম বৃদ্ধি পাচ্ছে, তোমরা বলতে। তাহলে আমরা 15 নম্বর শ্রেণীতে যে সমস্ত মৌলগুলো দেখতে পাচ্ছি, তাদের আমরা সমস্ত ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিগুলো সম্পর্কে জানতে পারলাম। এবার আসছি নাইট্রোজেন যে যৌগগুলো তৈরি করবে, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, তাদের হাইড্রাইড কম্পাউন্ড, যেমন নাইট্রোজেনের হাইড্রাইড কম্পাউন্ড অ্যামোনিয়া, ফসফরাসের হাইড্রাইড কম্পাউন্ড ফসফিন, আর্সেনিকের হাইড্রাইড কম্পাউন্ড আর্সেনিক হাইড্রাইড SH3, তারপর BiH3, ঠিক আছে, SbH3, এই সমস্ত হাইড্রাইড কম্পাউন্ডগুলো তোমরা জানবে কেমিক্যাল বন্ডিংয়ে অ্যামোনিয়া sp3 হাইব্রিডাইড, sp3 হাইব্রিডাইড তোমরা জানো টেট্রাহেড্রাল স্ট্রাকচার, যার বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট। এদের এই যে চতুস্তলকীয় আকৃতি হয়, নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ার আছে, ফলে এটা সুষম চতুস্তলক নয়। সেই জন্য আমরা একটা ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি অনুযায়ী ব্যাখ্যা করব যে অ্যামোনিয়ার ক্ষেত্রে যে বন্ধন কোণটা 109 ডিগ্রি 20 মিনিট, তা থেকে কেন কমে 107 হলো। অর্থাৎ নাইট্রোজেনের সঙ্গে যে হাইড্রোজেনের কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধন, সেই বন্ধনে যে ইলেকট্রন পেয়ার, অর্থাৎ দুটো করে যে ইলেকট্রন থাকে, তাদের মধ্যে রিপালসিভ ফোর্স আর লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ারের যে রিপালসিভ ফোর্স, এটা তুলনা করতে হবে ভেসপার থিওরি অনুযায়ী। যেহেতু নাইট্রোজেন তীব্র ইলেকট্রোনেগেটিভ মৌল ফসফরাস অপেক্ষা, আমি বলেছি ওপর থেকে নিচে গেলে তড়িৎ হ্রাস পায়, তাহলে উপরের তড়িৎ বেশি মৌল, তাহলে নাইট্রোজেন আছে ফার্স্ট। তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে কী হচ্ছে, নাইট্রোজেন হাইড্রোজেনের বন্ড পেয়ার ইলেকট্রন নাইট্রোজেনের দিকে সরে যায়, ফলে নাইট্রোজেন ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে কী হচ্ছে, বন্ধন ইলেকট্রন যে রিপালসিভ ফোর্স বন্ড পেয়ার সেটা হ্রাস পাচ্ছে, ফলে কী হচ্ছে, বন্ধন কোণটা কমে যাচ্ছে 109 থেকে। ঠিক সেইভাবে অ্যামোনিয়ার পরে ফসফিন আছে, তার বন্ধন কোণ কী হচ্ছে, যেহেতু ফসফরাসের সঙ্গে হাইড্রোজেনের ফসফরাস তড়িৎ কম হওয়ার জন্য বন্ধন ইলেকট্রন জোড়গুলো কী হচ্ছে, ফসফরাস থেকে দূরে চলে যাচ্ছে। এটা সেন্ট্রাল অ্যাটম ফসফরাস থেকে দূরে সরে যাওয়ার জন্য লোন পেয়ারটা বন্ড পেয়ারে ইলেকট্রন রিপালসিভ ফোর্সটাকে আরও বেশি করে সংকুচিত করে দিচ্ছে, ফলে ফসফিনের ক্ষেত্রে বন্ধন কোণটা অ্যামোনিয়া অপেক্ষা আরও কমে যাচ্ছে, প্রায় 91 ডিগ্রি কি 97 ডিগ্রি এরকমভাবে কমে যাচ্ছে। তারপরে আরও আর্সেনিক হাইড্রাইড, তার বন্ধন কোণ আরও কমে যাচ্ছে। তারপরে আছে অ্যান্টিমনি,
হাইড্রাইড তার ক্ষেত্রে আরও কমে যাচ্ছে, বিসমাথ হাইড্রাইডের ক্ষেত্রে আরও কমে যাচ্ছে। এটা হচ্ছে এর ব্যাখ্যা ভেসপার থিওরাম নিয়ে, ঠিক আছে। এবার আসছি এদের যে লোন পেয়ার আছে অ্যামোনিয়া ফসফিন, সেই জন্য এদেরকে লুইস বেস বলা হয়। এই লুইস বেস কি, যে যৌগগুলো তার সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ারকে অপর কোনো যৌগকে দিতে পারে তাকে বলা লুইস বেস। তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে কী হচ্ছে, নাইট্রোজেন হাইড্রোজেনের বন্ধ ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার জন্য নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রন ঘনত্ব অর্থাৎ ইলেকট্রন ডেন্সিটি ইজ হাই, সো ওই ইলেকট্রন ঘনত্ব কী করছে, লোন পেয়ারকে আরও বেশি করে বিকশিত করে সহজে দান করতে সাহায্য করছে, ডোনর যেটাকে দাতা বলা। ওই জন্য অ্যামোনিয়ার ক্ষেত্রে লুইস ক্ষারকত্ব বেশি অন্যান্য হাইড্রাইড কম্পাউন্ড অপেক্ষা। এবার আসছি এই সমস্ত হাইড্রাইডগুলোর জলে দাব্যতা। অ্যামোনিয়া কি, যেহেতু নাইট্রোজেন তড়িৎঋণাত্মক মৌল হাইড্রোজেনের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড করে, তাহলে আমরা হাইড্রোজেন বন্ডের কেমিক্যাল বন্ডিংয়ের সংজ্ঞাটা জানি। হাইড্রোজেনযুক্ত যৌগ এবং তীব্র তড়িৎঋণাত্মক মৌল হিসাবে অক্সিজেন ফ্লুরিন নাইট্রোজেন যদি থাকে, তারা জলের সঙ্গে সেই হাইড্রোজেন, যদি অ্যামোনিয়ার যে হাইড্রোজেন আছে জলের অক্সিজেনের সঙ্গে ইন্টারমলিকিউলার H1 আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের দ্বারা কী হচ্ছে, কোয়াগুলেশন করছে, ঠিক আছে, যেটাকে বলা জলে দাব্যতা বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য অ্যামোনিয়া জলে দাব্য। কিন্তু ফসফিন, আর্সেনিক হাইড্রাইড, বিসমাথ হাইড্রাইড, অ্যান্টিমনি হাইড্রাইড এদের ক্ষেত্রে জলে দাব্যতা হ্রাস পাচ্ছে। এবার আসছি আমরা নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এদের বিভিন্ন অক্সাইডগুলির প্রকৃতি। আমরা প্রথমেই দেখব নাইট্রোজেনের -3 থেকে +5 পর্যন্ত সমস্ত জারণ সংখ্যা বিশিষ্ট অক্সাইড পাওয়া যায়, ঠিক আছে। প্রথমেই আমরা নাইট্রোজেনের বিভিন্ন জারণ সংখ্যা বিশিষ্ট কম্পাউন্ডগুলো দেখব অক্সাইডের প্রকৃতি। যেমন প্রথমেই আসছি -1 বিশিষ্ট যৌগ। প্রথমেই যদি বলি N2O, তাহলে অক্সিজেনে -2, তাহলে এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে কী হচ্ছে 2x -2 = 0, তাহলে x = +1, তাহলে নাইট্রোজেনের মাথায় +1 জারণ বিশিষ্ট যৌগ তৈরি হচ্ছে, যেটা N2O। +2 NO, +3 N2O3, +4 N2O4, +5 N2O5 এই সমস্ত নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড কম্পাউন্ড পাওয়া যায়। -1 বিশিষ্ট যদি কোনো কম্পাউন্ড দেখতে চাও যে কিছু পাওয়া যায় কি না, সেখানেও তোমরা দেখতে পাবে NH2OH, সেখানে নাইট্রোজেনের বার করে দেখবে যে -1 বিশিষ্ট জারণ সংখ্যা বিশিষ্ট যৌগ পাওয়া যাচ্ছে। এখানে নাইট্রোজেনের সমস্ত জারণ সংখ্যা যৌগ পাওয়া যাচ্ছে, যেখানে দেখাচ্ছে +1 থেকে +5, কিন্তু ফসফরাসের ক্ষেত্রে, আর্সেনিকের ক্ষেত্রে, অ্যান্টিমনি, বিসমাথের ক্ষেত্রে +3 আর +5 বিশিষ্ট কম্পাউন্ডগুলো পাওয়া যায়। যেমন ফসফরাসের P2O3 আর P2O5 পাওয়া যায়, ঠিক আর্সেনিকের ক্ষেত্রে H2O3, H2O5 পাওয়া যায়। এখানে +1, +2, +4 কম্পাউন্ড বিশিষ্ট যৌগগুলি খুব একটা পাওয়া যায় না, ঠিক আছে। এটা একটা তোমরা জানলে। এবার আসছি, সব কিছু জানার পর তোমাদেরকে জানতে হবে নাইট্রোজেনের যে বিভিন্ন প্রকার অক্সাইডগুলো পাওয়া যাচ্ছে +1 থেকে +5, তাদের আম্লিক ধর্মের কীরূপ পরিবর্তন হবে। যেমন N2O, NO, N2O3, NO2, N2O4, N2O5 এদের জারণ সংখ্যার কীরূপ পরিবর্তন হবে। আমরা জানি কোনো সেন্ট্রাল অ্যাটমের জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাদের আম্লিক ধর্ম বৃদ্ধি পায়। এখান থেকে কী বোঝা যাচ্ছে, তাহলে +1 বিশিষ্ট জারণ সংখ্যা যৌগের নাম কি বললাম, N2O, তাহলে এর অপেক্ষা NO +2, তাহলে তার জারণ সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে আম্লিক ধর্ম বৃদ্ধি পাচ্ছে। তারপরে হচ্ছে N2O3, তারপরে NO2, তারপরে N2O4, যেটাকে আমরা NO2 বলছি, তারপর হচ্ছে N2O5,
তাহলে এইভাবে জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য তাদের আম্লিক প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এবার তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা হচ্ছে অ্যামোন্যাল আর অ্যামাটাল। অ্যামোন্যাল কি? অ্যামোন্যাল হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট আর হচ্ছে অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণ। এটা হাইলি এক্সপ্লোসিভ কম্পাউন্ড। ঠিক আছে, মনে রাখবে, অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে অ্যালুমিনিয়াম চূর্ণ। অ্যামাটাল অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে টিএনটি ট্রাই নাইট্রোটলুইনের মিশ্রণে যেটা হাই এক্সপ্লোসিভ কম্পাউন্ড, সেইটা হচ্ছে অ্যামোটাল। ঠিক আছে, এবার আসছি অ্যামোনিয়ার সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া। তোমরা জানো সোডিয়ামের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করলে সোডামাইড হাইড্রোজেন উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে সোডামাইড আর হাইড্রোজেন উৎপন্ন করছে। ঠিক সেইভাবে অ্যামোনিয়ার আরও কিছু কিছু ধর্ম তোমরা জানবে। অ্যামোনিয়া যেহেতু বর্ণহীন গ্যাস, ঠিক সেইভাবে একটা HCl বর্ণহীন গ্যাসের সঙ্গে যদি বিক্রিয়া করে একটা সাদা কঠিন ধোঁয়ার আকারে একটা পদার্থ পাওয়া যাবে, যেটাকে অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দুটি গ্যাসের বিক্রিয়া, একটা সাদা কঠিন পদার্থ উৎপন্ন, বিক্রিয়াটির উদাহরণ কী? অ্যামোনিয়া গ্যাস প্লাস HCl গ্যাস সমান NH4Cl। ঠিক আছে, এবার আসছি নোবেলস অয়েল। হোয়াট ইজ নোবেলস অয়েল? এটা খুব ভালো একটা কোশ্চেন। গ্লিসারলের সঙ্গে কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড ও কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডের যদি বিক্রিয়া ঘটানো হয়, তাহলে নাইট্রোগ্লিসারিন, ট্রাই নাইট্রোগ্লিসারিন যে যৌগটা তৈরি হয়, কাইজেল গুড়ের সংস্পর্শ সছিদ্র মাটিতে যেটা জমা থাকে সেটা ডিনামাইট, এই একটা হাই এক্সপ্লোসিভ কম্পাউন্ড। ঠিক আছে, সেটা পাওয়া যায়, এটা তোমরা জানবে। ক্যান বলে একটা কম্পাউন্ড আছে, ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট, এটা সার হিসাবে ব্যবহার করা হয়, রাসায়নিক সার হিসাবে। এবার আসছি আমরা নাইট্রোজেনের সব কিছু ধর্ম জানার পর তোমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাইট্রোজেনের যে লবণ নাইট্রেট NO3- তার সিক্ত পরীক্ষা, সেটা তোমরা কিভাবে প্র্যাকটিক্যালে করবে। এটা তোমরা অনেকটা মাধ্যমিকও জানো। দুটো পরীক্ষা হচ্ছে, কপার কুচি চূর্ণ দিয়ে নাইট্রিক অ্যাসিডে যদি দেওয়া হয় বাদামি বর্ণের গ্যাস NO2 গ্যাস নির্গত হবে, এটা তোমরা বেসিক কনসেপ্টটা জানো। আর একটা বলয় পরীক্ষা আছে, একটা সিক্ত পরীক্ষা, যেটা রিংস রিয়াকশান বলয় পরীক্ষা। সেটা হচ্ছে যে কোনো নাইট্রেট লবণ, মনে করো সোডিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট, তাহলে সালফিউরিক অ্যাসিড দিলে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। তারপর সদ্য প্রস্তুত ফেরাস সালফেটের সঙ্গে এই লবণটাতে দিয়ে সালফিউরিক অ্যাসিড দিলে, ঠিক আছে, প্রথমে ঝাঁকি নিয়ে যে মিশ্রণটা তৈরি করা হবে, তাতে একটা টেস্ট টিউবে নিয়ে আর একটা টেস্ট টিউব দেখে কী করতে হবে, গাঢ় সালফিউরিক অ্যাসিড গা দিয়ে ঢালতে হবে। সালফিউরিক যেহেতু ভারী, আস্তে আস্তে করে টেস্ট টিউবের নিচের দিকে এসে বিক্রিয়ার পর কিছুক্ষণ পরে ধরে রাখলে একটা বাদামি বর্ণের একটা বলয় সৃষ্টি হবে। সেই বাদামি বর্ণের বলয়টার নাম কি? Fe(H2O5NO(SO4) পেন্টা অ্যাকোয়া নাইট্রোসো ফেরাস সালফেট, বাদামি বর্ণের যৌগ তৈরি হয়। এবার আসছি আমরা নেসলার বিকারক, পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড K2HgI4 ক্ষারীয় দ্রবণকে বলা হয় নেসলার বিকারক। এটার কাজ কি? অ্যামোনিয়ার শনাক্তকরণে কাজে লাগে। অ্যামোনিয়ার সঙ্গে নেসলার দ্রবণে যদি বিক্রিয়া করানো হয়, একটা বাদামি বর্ণে বা তামাটে অধক্ষেপ পড়বে। এবার আসছি আমরা নাইট্রোজেনের একটা কম্পাউন্ড NCl3 আর ফসফরাসের একটা কম্পাউন্ড PCl3, উভয়কে জলীয় দ্রবণে আদ্য বিশ্লেষণ করা হচ্ছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটো আলাদা আলাদা বিক্রিয়া হবে। NCl3-র সঙ্গে যদি জলের বিক্রিয়া করা হয়, তাহলে জলের অক্সিজেনের লোন পেয়ার NCl3-এর যে NCl আছে, নাইট্রোজেনের ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, ক্লোরিনে আছে, তাহলে ক্লোরিনের ভ্যাকেন্ট ডি অরবিটালের সঙ্গে অক্সিজেনটা বিক্রিয়া করে NCl3 প্লাস HOCl। NCl3 হচ্ছে বিস্ফোরক পদার্থ তৈরি করে। এটা তোমরা মেকানিজমের মাধ্যমে আমি তোমাদেরকে বলেছি। ঠিক আছে, PCl3-তে ফসফরাসের যেহেতু ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, ক্লোরিনেরও আছে, কিন্তু ফসফরাস ক্লোরিন অপেক্ষা হাই ইলেকট্রোপজিটিভ সামান্য হলো, সেই জন্য অক্সিজেন লোন পেয়ারটাকে অ্যাটাক করে
ফসফরিক অ্যাসিড H3PO3 প্লাস 3 অণু H উৎপন্ন করে। এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা মেকানিজমের মাধ্যমে চেষ্টা করবে। আর হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের দুটো শর্তে বিক্রিয়া। যদি অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়াতে অ্যামোনিয়ার পরিমাণ বেশি হয় তাহলে নাইট্রোজেন আর অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। আর যদি অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া ক্লোরিনের পরিমাণ বেশি হয় তাহলে বিস্ফোরক পদার্থে NCl3 উৎপন্ন হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আসছি, তোমরা এগুলো জানার পর তরল অ্যামোনিয়া আর হচ্ছে লাইকার অ্যামোনিয়া। লাইকার অ্যামোনিয়া কি? অ্যামোনিয়াকে জলের মধ্যে চাপ দিয়ে বোতলের মধ্যে ছিপিতে চেপে রাখা হয়। সেই লাইকার অ্যামোনিয়ার বোতলটা যখন খোলা হয় অ্যামোনিয়াকে প্রচুর পরিমাণে চাপ দিয়ে ঢুকিয়ে থাকার জন্য অ্যামোনিয়াটা হঠাৎ করে বাষ্পীভূত আকারে বেরিয়ে চোখে পড়ে যেতে পারে, ফলে চোখের ক্ষতি হতে পারে। এটা হচ্ছে লাইকার অ্যামোনিয়া। আর অ্যামোনিয়া গ্যাসকে চাপ কমিয়ে সংগুণিত করে তরল করে রাখা হচ্ছে তরল অ্যামোনিয়া। দুটো জিনিস কিন্তু এক নয়, ঠিক আছে? তাহলে লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ অ্যামোনিয়া গ্যাস জলে দাব্য, সেই জন্য প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাসকে জলের মধ্যে দ্রবীভূত করে বোতলের মুখটা এঁটে রাখা হয়। সেই জন্য দূরে এরম করে মুখটা ঘুরিয়ে লাইকার অ্যামোনিয়ার বোতল খোলা হয়। ফলে কি অ্যামোনিয়া গ্যাস চোখে পক্ষে মারাত্মক ক্ষতিকারক। যদি কোনো কারণে অসাবধানবশত অ্যামোনিয়া চোখে লেগে যায় তাহলে তোমার কি করা উচিত? জল দিয়ে, পরিষ্কার জলে ঝাপটা দিলে কী হবে? অ্যামোনিয়ার সঙ্গে জল বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়ে বেরিয়ে আসবে, ফলে চোখটা অ্যামোনিয়া হাত থেকে রক্ষা পাবে। এটা মাথায় রাখতে হবে। এবার আসছি অ্যাকোয়ারিজিয়া। অ্যাকোয়ারিজিয়া কি? 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 আয়তন নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে বলা অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ, ঠিক আছে? এই অম্লরাজের 3HCl নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় নাইট্রোসিল ক্লোরাইড জার্মান ক্লোরাইড উৎপন্ন হয় 2Cl। এই জার্মান ক্লোরাইড খুব সক্রিয় পদার্থ। এরা যে কোনো বরধাতু, সোনা, প্লাটিনাম বা সিলভারকে কী করবে? দাব্য লবণে পরিণত করে দ্রবীভূত করতে সাহায্য করে। ওই জন্য সোনাকে দ্রবীভূত করতে অম্লরাজ দিতে হয়। এর একটা পয়েন্ট। এবার আসছি PCl5 আর PBr5। PCl5 গ্যাসীয় অবস্থায় PCl5 sp3d2 হাইব্রিডাইজ sp3d ট্রাইজোনাল বাইপিরামিড স্টেপ আকারে থাকে, ঠিক আছে? কিন্তু কঠিন অবস্থা PCl5 PCl4+ PCl6- আয়নে বিশ্লিষ্ট হয়ে গ্লাস রূপে থাকে। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে গ্যাসীয় অবস্থায় PCl5 এর অস্তিত্ব কীরকম আর কঠিন অবস্থায় PCl5 অস্তিত্ব? এই PCl4+ ক্যাটায়নটা sp3 হাইব্রিডাইড টেট্রাহেড্রাল আকারে থাকে জ্যামিতিক ক্লাসে। PCl6- sp3d2 অক্টাহেড্রাল ক্লাস রূপে থাকে। PBr5 PBr4+ Br- আয়ন রূপে থাকে কঠিন অবস্থা। আর গ্যাসীয় অবস্থা sp3d ট্রাইজোনাল বাইপিরামিড, ত্রিকোণীয় বাইপিরামিডে থাকে। PCl5 হচ্ছে একটা ভালো ক্লোরিনেটিং এজেন্ট, কারণ PCl5 বিয়োজিত হয় PCl3 + Cl2 উৎপন্ন করে। এই Cl2 উৎপন্ন হওয়ার জন্য এটাকে ক্লোরিনেটিং বিকারক বলা হয়, ভালো ক্লোরিনেটিং বিকারক। এগুলো তোমরা জানতে পারলে। এবার হচ্ছে তাহলে নাইট্রোজেন পরিবারের তোমরা সমস্ত যৌগ এবং তাদের বৈশিষ্ট্য, তাদের বিক্রিয়ার ক্রিয়াশীলতা সম্পর্কে তোমরা জানবে বা জানার চেষ্টা করলে। এরপরে তোমাদেরকে আসবে ফসফরাস। সেখানে তোমাদেরকে ফসফরাসের বহুরূপতা, ক্যাটিনেশন ধর্ম, তাদের রাসায়নিক বিক্রিয়া, তাদের যৌগ ফসফিন, ফসফরাসের বিভিন্ন হাইড্রাসিড এবং ফসফরাসের বিভিন্ন অ্যাসিড কী কী, ফসফরিক অ্যাসিড, হাইপোফসফরাস অ্যাসিড, মেটাফসফরিক অ্যাসিড, পাইরোফসফরিক অ্যাসিড, সেগুলো সম্পর্কে জানতে হবে। তারপরে তোমাদের পি ব্লকের চলে যেতে হবে। 16 নম্বর শ্রেণীতে অক্সিজেন আছে, সালফার নিক, যেটা তোমাদেরকে জানতে হবে। নেক্সটাম। তারপর তোমাদের পি ব্লকে হ্যালোজেন মৌল, 17 নম্বর শ্রেণী ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এটা সম্পর্কে জানতে হবে। তারপরে সবার শেষে আছে নোবেল গ্যাস, ইনার্ট গ্যাস, সেটা সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ঠিক আছে?
তাহলে তোমরা নাইট্রোজেন পরিবারে যে জিনিসগুলো জানলে সেগুলো তোমাদেরকে ভালো করে জানতে গেলে তাহলে আমি এইটাকে ভিডিওর আকারে মৌখিকভাবে বোঝাবার চেষ্টা করলাম। কেন? ইট বেসড অন 11 পিরিয়ডিক টেবিল অ্যান্ড কেমিক্যাল বন্ডিং। সো যে যত ভালো পিরিয়ডিক টেবিল সমস্ত মৌলগুলো সেখানে 11-এর সমস্ত কিছু বলা আছে ডিটেলস, সেগুলো যে জানবে এবং সে কেমিক্যাল বন্ডিং স্ট্রাকচারটা খুব ভালো করে জানবে, তাহলে তাদের ক্ষেত্রে আবার বলছি এই চ্যাপ্টারটা পড়তে অসুবিধা হওয়ার কথা নয়। কারণ এখান থেকে তোমাদের যে কোশ্চেনগুলো আসে সেগুলো অনেকটা বেসিক কনসেপ্টের ওপর, অর্থাৎ যেটা 11-এর পিরিয়ডিক টেবিল অ্যান্ড কেমিক্যাল বন্ডিং স্ট্রাকচারে আছে তার উপরে ভিত্তি করে চ্যাপ্টারটা। এই পর্যন্তই তোমাদের বললাম। ঠিক আছে, ওকে।